হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 8-এর প্রশ্নবিচিত্রা 2025-এর পরিবেশ বিজ্ঞানের মডেল কোশ্চেন পেপার 7 আলোচনা করছি, পেজ নম্বর 218। প্রথমে একের দাগ দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করতে বলেছে। একের কোশ্চেনে এসআইতে জলের আপেক্ষিক তাপের মান, এই যে চারটে অপশন দেওয়া আছে তাদের মধ্যে উত্তর হবে ডি এরটা 4200 জুল পার কেজি কেলভিন। নির্দিষ্ট গণনাকে নেই যে পদার্থটি, সেটি হলো, এখানে উত্তর হবে কোনটা? কাঁচের। নির্দিষ্ট কোনো গলনাঙ্ক নেই। শুকনো খাবার সোডা ও টার্ট্রিক অ্যাসিড ক্রিস্টালের মিশ্রণে জল যোগ করলে যে গ্যাসটি উৎপন্ন হয় সেটি হলো কার্বন ডাইঅক্সাইড। এরপর দেখো, বিজারক পদার্থ কী হবে? নিজে জারিত হয়, অর্থাৎ এক্ষেত্রে বি এর উত্তরটা সঠিক হবে। এরপর দেখো, CH3COOH এদের মধ্যে কোনটা হবে? CH3COOH তো অ্যাসিটিক অ্যাসিড, মানে হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য, অর্থাৎ সি এর উত্তরটা সঠিক হবে। এরপর অম্লায়িত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে উৎপন্ন গ্যাসটি, যেহেতু ক্যাথোডে ক্যাটায়ন যায় অর্থাৎ H+ আয়ন যাবে, তার মানে হাইড্রোজেন তৈরি করবে, অর্থাৎ বি এর উত্তরটা সঠিক। এরপর দেখো, নিচের প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দাও। এখানে 10টা প্রশ্নের উত্তর করতে হচ্ছে। একের কোশ্চেনটা, 0 ডিগ্রি সি উষ্ণতায় 1 গ্রাম বরফে 80 ক্যালোরি তাপ দিলে চূড়ান্ত তাপমাত্রা কত হবে? যেহেতু 0 ডিগ্রি সি উষ্ণতায় 1 গ্রাম বরফে 80 ক্যালোরি তাপ দিলে 0 ডিগ্রি সি উষ্ণতায় 1 গ্রাম জলে পরিণত হবে, অর্থাৎ উষ্ণতা কিন্তু 0 ডিগ্রি সি থাকবে। হিমমিশ্রণ কি? দেখে নেব আমরা। দেখো, 3 ভাগ ওজনের বরফের সঙ্গে 1 ভাগ ওজনের লবণ মিশিয়ে যে মিশ্রণ তৈরি করা হয়, যার গলনাঙ্ক, যার উষ্ণতা অনেকটা কম হয়, এটা উষ্ণতা লিখবে, তাকে হিমমিশ্রণ বলে। এরপর দেখো, কোন পদ্ধতিতে সবচেয়ে দ্রুত তাপ সঞ্চালিত হয়? অবশ্যই বিকিরণ পদ্ধতিতে। তাহলে এই জায়গাটা বিকিরণ কথাটা লিখে দিচ্ছ, বিকিরণ পদ্ধতিতে তাপ দ্রুত সঞ্চালিত হয়। এর পরের কোশ্চেন দেখো, মার্বেল পাথর বা ক্যালসিয়াম কার্বনেট থেকে পোড়াচুন বা ক্যালসিয়াম অক্সাইড প্রস্তুতি কী ধরনের রাসায়নিক বিক্রিয়া? দেখো, মার্বেল পাথরে বা ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে পোড়াচুন উৎপন্ন হয়, তাই এটি কী ধরনের বিক্রিয়া? এটা হচ্ছে তাপ শোষী একটা, অর্থাৎ তাপগ্রাহী রাসায়নিক পরিবর্তন। তাহলে এই জায়গাটায় তাপগ্রাহী লিখে দাও। এরপর দেখো, ধাতু ঝালাইয়ের কাজে ড্যাশ গ্যাস ব্যবহৃত হয়? অবশ্যই অ্যাসিটিলিন গ্যাস ব্যবহৃত হয়, তাহলে এই জায়গাটা তোমরা অ্যাসিটিলিন লিখবে। এরপর দেখে নেব, সত্য মিথ্যা লিখতে বলেছে। FeSO4 প্লাস জিঙ্ক থেকে Fe প্লাস ZnSO4 বিক্রিয়ায় Zn হচ্ছে জারক। আগে দেখে নেব, Fe2 প্লাস থেকে দুটো ইলেকট্রন গ্রহণ করে Fe তৈরি হয়েছে, তাহলে Feর কী হলো? বিজারণ ঘটেছে। তাহলে Fe থেকে Fe হচ্ছে বিজারণ ঘটেছে, তার মানে জিঙ্ক কী করছে? বিজারিত করছে Feকে, তাহলে জিঙ্ক হচ্ছে বিজারক পদার্থ, তার মানে এটা মিথ্যা দেওয়া আছে। গ্যালভানাইজড লোহা কি? দেখে নেব একটু। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে লোহার উপর জিঙ্কের প্রলেপ দেওয়াকে গ্যালভানাইজেশন বলে, আর ওই লোহাকে গ্যালভানাইজড লোহা বলে। অ্যাকচুয়ালি লোহার উপর যখন জিঙ্কের প্রলেপ দেওয়া হয়, পদ্ধতির নাম হচ্ছে তড়িৎ লেপন। এরপর দেখে নেব, মোটামুটিভাবে 50 কিলোমিটার ওপর আকাশ ও ভূপৃষ্ঠের মধ্যে বিভব কত? অবশ্যই উত্তর হবে 4 লক্ষ ভোল্ট। তাহলে এই জায়গাটায় 4 লক্ষ লিখে দিলাম, 4 লক্ষ ভোল্ট। এরপর দেখে নেব, সামান্য H2SO মিশ্রিত জলে তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কী উৎপন্ন হয়? দেখে নেব একটু। দেখো, প্রথমত জল ভেঙে H+ আর OH আয়ন তৈরি করে। যেহেতু ক্যাথোড, তাহলে ক্যাথোড নেগেটিভ হওয়ার তার কাছে ক্যাটায়নও যাবে, অর্থাৎ H+ আয়ন ক্যাথোডের কাছে যাবে, ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন পরমাণু তৈরি করবে। দুটো হাইড্রোজেন পরমাণু পরস্পরযুক্ত হয়ে হাইড্রোজেন গ্যাস তৈরি করবে, অর্থাৎ ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস তৈরি হবে। এর পরের যে কোশ্চেন দিয়েছে, এলইডির পুরো নাম চেয়েছে। এলইডির পুরো নাম হচ্ছে লাইট এমিটিং ডায়োড। এরপর দেখে নেব 3-এর দাগ। নিচের প্রশ্নগুলি উত্তর দিতে বলেছে। প্রথম যে কোশ্চেনটি দিয়েছে, প্রমাণ চাপে 50 গ্রাম জল 20 ডিগ্রি সি উষ্ণতা থেকে স্ফুটনাঙ্কে পৌঁছাতে কত তাপ গ্রহণ করবে? দেখে নেব একটু। তাহলে এখানে এম এর মান 50 গ্রাম দিয়েছে। জলের আপেক্ষিক তাপ 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস, আর উষ্ণতা 20 থেকে 100-তে যাচ্ছে, অর্থাৎ 100 বিয়োগ 20 ডিগ্রি সি, তার মানে 80 ডিগ্রি সি হবে। আমরা জানি H = MST, তাহলে এম এর মান, এস এর মান, টি এর মান বসালাম। 4000 ক্যালোরি, অর্থাৎ 4000 ক্যালোরি তাপ গ্রহণ করবে। এর পরের যে কোশ্চেনটা দিয়েছে, একটি বিক্রিয়ার মাধ্যমে দেখাও যে জারণ বিজারণ একসঙ্গে ঘটে। দেখো, CuO প্লাস H2 থেকে Cu প্লাস H2 তৈরি হয়েছে, অর্থাৎ উত্তপ্ত কালো রঙের কিউপ্রিক অক্সাইডের উপর দিয়ে হাইড্রোজেন গ্যাস চালনা করলে কিউপ্রিক অক্সাইড বিজারিত হচ্ছে। কিউপ্রিক অক্সাইড বিজারিত হয়ে ধাতব কপার তৈরি করছে এবং হাইড্রোজেন জারিত হয়ে জল তৈরি করছে, তাই জারণ বিজারণ একসঙ্গে ঘটে। এর পরের যে কোশ্চেন দিয়েছে, কোনো তরলের স্ফুটনাঙ্ক কী কী বিষয়ের উপর নির্ভর করে? দেখে নাও। 1 নম্বর হচ্ছে
তরলের প্রকৃতি, বিভিন্ন তরলের স্ফুটনাঙ্ক বিভিন্ন হয়। 2 নম্বর লিখবে তরলে দ্রবীভূত পদার্থের উপস্থিতি, অর্থাৎ তরলে যদি কোনো পদার্থ দ্রবীভূত হয় সাধারণত তরলের স্ফুটনাঙ্ক বেড়ে যায়। যেমন বিশুদ্ধ জল ফোটে 100 ডিগ্রি সি তাপমাত্রায়, কিন্তু জলে নুন মেশালে ওই দ্রবণের স্ফুটনাঙ্ক জলের স্ফুটনাঙ্কের তুলনায় বেড়ে যায়। আর তরলের পরিস্থিতিতে চাপ, স্ফুটনের সময় তরলের বাষ্পে পরিণত হয়, তরল বাষ্পে পরিণত হলে তার আয়তন বেড়ে যায়। এভাবে চাপ বাড়লে স্ফুটনাঙ্ক বাধা পাবে না, কিন্তু না, চাপ বাড়লে তরলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পাবে। 3টে বিষয় লিখবে। 1 নম্বর তরলের প্রকৃতি, 2 নম্বর তরলে দ্রবীভূত পদার্থের উপস্থিতি, 3 নম্বর হচ্ছে তরলের পরিস্থিতিতে চাপ। এর পরের যে কোশ্চেনটি দিয়েছে, তড়িদাবেশ বলতে কী বোঝো? দেখো কী হবে, দুটি বস্তুর ঘর্ষণের ফলে কী হচ্ছে, দুটি বস্তুতে বিপরীত আধানের সৃষ্টি হয়। যে এই যে বিপরীত আধান সৃষ্টি হয় এটাকে বলা হচ্ছে তড়িতাবেশ। এরপর দেখে নেব তড়িৎ বিশ্লেষণের পরীক্ষা বাড়ির ইলেকট্রিক লাইন থেকে বিদ্যুৎ নিয়ে কখনোই করা যাবে না, কেন? বাড়িতে ব্যবহৃত পরিবর্তী প্রবাহের অভিমুখ সবসময় পরিবর্তিত হয়, তাই এই তড়িৎ ব্যবহৃত হলে ক্যাথোড ও অ্যানোড বারবার পরিবর্তিত হয়। এরপরে যে কোশ্চেন দিয়েছে, ইলেকট্রিক মিস্ত্রিরা যখন চালু লাইন কাজ করে তখন বাঁশ বা কাঠের সিঁড়িতে বা দাঁড়িয়ে কাজ করেন, কেন? কারণ কী হচ্ছে, কাঠ বা বাঁশের সিঁড়ি তড়িতের কুপরিবাহী। এরপর ইলেকট্রিক মিস্ত্রিরা বাঁশ বা কাঠের সিঁড়িতে দাঁড়িয়ে কাজ করলে তাদের ইলেকট্রিক শক খাওয়ার সম্ভাবনা থাকে না। এরপর দেখে নেব 4 কোশ্চেন। বলছে 4 দাগের একটা শিশিরাঙ্ক কি? আর একটা কোশ্চেন দিয়েছে থার্মোফ্লাক্সের মধ্যে গরম পানীয় গরম থাকে আর ঠান্ডা পানীয় অনেকক্ষণ পর্যন্ত ঠান্ডা থাকে, কেন? দেখো, যে উষ্ণতায় কোনো নির্দিষ্ট পরিমাণ বায়ু তার মধ্যে উপস্থিত জলীয়বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়ে যায় সেই উষ্ণতাকে শিশিরাঙ্ক বলে। দেখো, থার্মোফ্লাক্সের মধ্যে জিনিস দীর্ঘক্ষণ ঠান্ডা বা গরম থাকে কেন, তার উত্তরটা তোমরা থার্মোফ্লাক্সের কার্যনীতিটা সুন্দরভাবে গুছিয়ে লিখে দেবে, কারণ এটা লিখলেই তোমাদের উত্তরটা পেয়ে যাচ্ছ। এরপর দেখো, রূপোর গয়নার উপর সোনার প্রলেপ দিতে ক্যাথোড, অ্যানোড ও তড়িৎ বিশ্লেষক হিসেবে কী কী ব্যবহার করবে? দেখো, যাতে প্রলেপ দেবো সেটা হচ্ছে ক্যাথোড, যেহেতু রূপোর গয়না দিচ্ছি রূপোর গয়নাটা হচ্ছে ক্যাথোড, তাহলে এই জায়গাটা আমি রূপোর গয়নাটা ক্যাথোড করে দিলাম। এরপর অ্যানোড, কিসের প্রলেপ দিচ্ছি? সোনার প্রলেপ, তাহলে অ্যানোড হয়ে গেল সোনার পাত, বিশুদ্ধ সোনার পাত লিখবে। এরপর তড়িৎ বিশ্লেষক হচ্ছে, যেহেতু সোনার পাত দিচ্ছি তড়িৎ বিশ্লেষক পটাশিয়াম অরোসায়ানাইড, তাহলে এই জায়গাটা লিখে দিচ্ছি পটাশিয়াম অরোসায়ানাইড। এরপর দেখো, তড়িৎ বিশ্লেষণ কাকে বলে? তড়িৎ বিশ্লেষণে জলের সঙ্গে সামান্য অ্যাসিড মেশানো হয় কেন? দেখে নাও, গলিত অবস্থায় বা দ্রবণে কোনো পদার্থের মধ্যে দিয়ে বিদ্যুৎ পাঠিয়ে রাসায়নিক পরিবর্তন ঘটানোর নাম হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। বিশুদ্ধ জল তড়িতের কুপরিবাহী, কারণ বিশুদ্ধ জল সামান্য আয়নে বিয়োজিত হয়, কিন্তু সামান্য অ্যাসিড মেশালে জল বিয়োজিত হয়ে বেশি সংখ্যক আয়ন উৎপন্ন করে, তাই জলের মধ্যে সামান্য অ্যাসিড মেশানো হয়। এরপরে যে কোশ্চেনটা দিয়েছে, কী কী উপায়ে লোহায় মরচে পড়া রোধ করা যেতে পারে? দেখো, লোহার উপর তেল রং বা আলকাতরার প্রলেপ দিলে লোহা জল ও বাতাসের সংস্পর্শে আসতে পারে না, ফলে সহজে মরচে ধরে না, এটা 1 নম্বর উপায়। আর 2 নম্বর উপায়, দেখো, লোহার উপরে জিঙ্কের আস্তরণ দিলে জিঙ্ক লোহার মরচে ধরায় বাধা দেয়, এই পদ্ধতি হচ্ছে গ্যালভানাইজেশন। এরপর দেখে নেবো লাইফ সায়েন্স পার্টটা। 1 দাগ, সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণবাক্যে উত্তর দিতে বলেছে। 1 যে কোশ্চেন দিয়েছে, প্রদত্ত কোন জোড়াটি তন্ডুল জাতীয় ফসল? দেখে নেবো একটু। তাহলে এখানে যে 4টে অপশন দিয়েছে তার মধ্যে সঠিক উত্তর কোনটা হবে? ধান, গম। এরপর দেখে নাও, প্রদত্ত কোন মৌলগুলি উদ্ভিদের মুখ্য খাদ্য উপাদানের অন্তর্গত? তাহলে এখানের মধ্যে কোনটা হবে? তাহলে প্রধান উপাদান কোনটা হবে? এনপিকে, অর্থাৎ নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম। চাষের জমিতে ব্যবহৃত ড্যালাফোন, পিক্লোরাম হলো কী হবে? এগুলো হচ্ছে আগাছানাশক, অর্থাৎ এখানে ডি এর উত্তরটায় দাগ দেব। চলো এরপর দেখে নেব নেক্সট কোশ্চেন কী দিয়েছে 4টা। পশ্চিমবঙ্গে যে আমগুলি সব থেকে আগে এবং সব থেকে শেষে পাকে সেগুলি হলো, দেখো, আগে পাকে হচ্ছে গোলাপ খাস আর শেষে হচ্ছে ঝুমকো ফজলি। এরপর 2 দাগের দেখো, প্রথম যে কোশ্চেনটা দিয়েছে, চা বাগানের মাঝে সিলভার ওক জাতীয় ছায়ার কাজ করে, শুধু এই জায়গাটা ছায়ার কাজ করে, ছায়া তরুর কাজ করে লিখলেও হবে, ছায়া তরুর কাজ করে। এরপর দেখো, পুঁটি মাছ হলো এক প্রকার মাইনর কার্ভ, তাহলে এই জায়গাটা মাইনর কথাটা লিখে নেবে। এরপর দেখো, মুরগির ডিম ড্যাশ অপরিহার্য অ্যাসিডের যোগান দেয়, উত্তর হবে অপরিহার্য অ্যামিনো অ্যাসিডের, তাহলে অ্যামাইনো অ্যাসিডের, তাহলে এই জায়গাটা অ্যামিনো লিখে দিচ্ছি, অ্যামিনো অ্যাসিডের যোগান দেয়। এরপর 3 দাগ দেখো, কী দিয়েছে, সত্য মিথ্যা করতে বলেছে। বলছে রবি ফসল বর্ষার উপর নির্ভরশীল,
এটা মিথ্যা হবে। এরপর দেখো শস্য আবর্তনের মাধ্যমে উদ্ভিদের পুষ্টির উপাদান ফিরিয়ে আনা যায়, এটা সত্য দিয়েছে। এবার 4 দাগে বলছে ভিটামিন এ চাহিদা মেটাতে সক্ষম এমন একটি ধানের ভ্যারাইটির নাম গোল্ডেন রাইস। তাহলে এই জায়গাটা গোল্ডেন রাইস লিখে দেবে, অথবা গোল্ডেন রাইস জোর কলমের একটি অংশ স্টক, অপর অংশের নাম সিয়ন। তাহলে এই জায়গাটা সিয়ন লিখে দেবো। কৃষিবিজ্ঞানের কোন শাখায় ফল আর সবজি চাষের পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়? অবশ্যই উদ্যান বিজ্ঞান। তাহলে এই জায়গাটায় উদ্যান বিজ্ঞান করলাম। এরপর দেখে নেব 5 দাগে জমিতে জলসেচের ক্ষেত্রে ব্যবহৃত আধুনিক দুটি পদ্ধতির নাম। দুটি পদ্ধতি হচ্ছে ফোয়ারা পদ্ধতি আর ড্রিপ পদ্ধতি। এরপরে দেখো কী দিয়েছে, ধানের বীজ শোধনের দুটি পদ্ধতির নাম লিখতে বলেছে। দেখো 1 নম্বর হচ্ছে শুষ্ক শোধন আর 2 নম্বর সিক্ত শোধন। এরপরে যে কোশ্চেন দিয়েছে সেটা হচ্ছে চা পাতা তোলার পদ্ধতি আলোচনা করতে বলেছে। দেখো এই জায়গাটা কী লিখছো, অগ্রমুকুল পর্বমধ্য আর তার ঠিক নিচের 2 বা 3টে পাতাযুক্ত চা গাছের নবীন শাখা তোলা হয়, অর্থাৎ একটা কুঁড়ি আর 2 বা 3টে পাতা। এই কাজের উপরই নির্ভর করে চায়ের উপাদান আর চায়ের গুণাগুণ। এরপরে 6 দাগ একটি রেখাচিত্র দ্বারা মৌমাছির জীবনচক্র দেখাতে বলেছে। দেখো প্রথমে যদি ডিম, লার্ভা, পিউপা, পূর্ণাঙ্গ, এটাই মৌমাছির জীবনচক্র। এরপরে যে কোশ্চেন দিয়েছে পিসিকালচার কি, বহিরাগত দুটি কার্পের উদাহরণ দিতে বলেছে। বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষকে পিসিকালচার বলে, আর দুটি বহিরাগত কার্পের উদাহরণ হচ্ছে 1 নম্বর সিলভার কার্প, 2 নম্বর গ্রাস কার্প। এরপরে যে কোশ্চেন দিয়েছে জৈব সার ও অজৈব সার হচ্ছে উৎকৃষ্ট কেন? দেখে নাও 1 নম্বর হচ্ছে জৈব সার মাটির জল ধারণ ক্ষমতা বাড়ায়, 2 নম্বর জৈব সার ব্যবহার করলে মাটির রন্ধ্রযুক্ত হয়, ফলে মাটির মধ্যে দিয়ে বিভিন্ন গ্যাসের আদান প্রদান ভালো হয়, 3 নম্বর মাটিতে থাকা উপকারী জীবাণুদের সংখ্যা বাড়াতে সাহায্য করে জৈব সার, আর 4 নম্বর হচ্ছে জৈব সার মাটির গঠন উন্নত করতে সাহায্য করে। চলো আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে। চলো টাটা, বাবাই।